সুধী দর্শক, শুভেচ্ছা। ফিচার 360 পক্ষ থেকে আজকে আমরা আলাপ করব এই বইটি নিয়ে, এবং এই বইয়ের যে নিচে যে নামটি লেখা আছে, নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নামটি আমার নাম মাসুদ ইমরান। আমার বন্ধুরা আমাকে মান্নু বলে ডাকে, আমি মান্নু হিসেবেই পরিচিত। মানে আমার আশেপাশে যত বন্ধুরা আছে, নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বেশ খটোমটো একটি নাম, এবং এই নামটির জন্য আমাকে বেশ সমালোচিত হতে হয়। আমাদের বন্ধুরা অনেকেই, যেমন ধরেন আমি নাম বলতে চাই কয়েকজনের, যেমন সৈয়দ ফায়েজ, বা ধরেন সাকিব, ডক্টর সাকিব, বা ধরেন খালিদ, এরা সবাই এরা হয়তো ভাবতো যে অন্যভাবে কেন আমি বইয়ের নাম দিচ্ছি না বা দিলাম না। এর একটা বড় কারণ হচ্ছে যে এইখানে যে প্রথম যে শব্দটি, সেটা হচ্ছে সেফগার্ডিং। এখন সেফগার্ডিং গভর্নমেন্টালিটি, আমি একটি যুক্ত হাইফেন ব্যবহার করেছি, সেফগার্ডিং গভর্নমেন্টালিটি, মানে এইটা হচ্ছে একটি পোস্ট ফুকোল্ডিয়ান অ্যাপ্রোচ আমি বলতে চাই, কারণ এই আইডিয়াটা নিয়েছি আমি ফুকোর কাছ থেকে, এবং আমার বইয়ের নামটা এই জন্য আমি রেখেছি এইভাবে, যে সেফগার্ডিং গভর্নমেন্টালিটি অফ দ্য কালচারাল হেরিটেজ, ডেমোক্রেটাইজিং, কনজার্ভিং অ্যান্ড রিপ্রেজেন্টিং দ্য পাস্ট অফ গ্লোবাল সাউথ। এখন গ্লোবাল সাউথ কেন বলছি, কারণ আমার এই কাজটি শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে না, আমি নেপালে বহুদিন কাজ করেছি, ইন্ডিয়াতে কাজ করেছি, মূলত এই দুটো দেশকেও আমি যুক্ত করেছি। আর আরেকটি বিষয় হচ্ছে, শুধু মানে জিওগ্রাফিক্যাল লোকেশন হিসেবে এদেরকে যুক্ত করিনি, একই সাথে সারা পৃথিবীতে গ্লোবাল সাউথের আন্ডারে যত দেশ আছে বা দেশকে আমরা মনে করি, তারা কি করে ধরেন কতগুলো কর্তৃত্ববাদের শিকার, এবং সেই শিকার হচ্ছে ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশনগুলোর মাধ্যমে, এবং তার ভিতরে একটা হচ্ছে ইউএন অর্গানাইজেশন। যখন এই দেশগুলো নিজে যুক্ত হয় এবং এই ইউএনের বিভিন্ন ধরনের মানে আইন কানুন, বিভিন্ন ধরনের চুক্তিসমূহ এরা রেটিফাই করা শুরু করে, তখন সে তার অধীন হয়ে পড়ে। অতএব এইখানে আমি একটা বড় জিনিস দেখানোর চেষ্টা করেছি, যে একটা রাষ্ট্র আসলে নিজে আসলে এগুলোকে সেফগার্ড করার জন্য সে আসলে আর সভরেন পাওয়ার থাকে না, সে একটি বড় আমব্রেলার ভেতরে চলে যায়, এবং এই বড় আমব্রেলার ভেতরে সে নিজেকে যুক্ত করে। অতএব তাকে শুধু তার নিজের আইনকানুন দিয়েই আসলে সে গভর্নেন্স করে না, একই সাথে সে এই ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশনগুলোর আইনকানুনকেও অ্যাডপ্ট করতে বাধ্য হয়। এখন কথা হচ্ছে, আইনকানুন অ্যাডপ্ট করবে বা ধরেন সে সিলেকশন পাবে ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজের, কিন্তু সেখানে একটা বড় জিনিস হচ্ছে ডিপ্লোমেসি, এবং গ্লোবাল সাউথের কান্ট্রিগুলো মেজরলি আসলে এই ডিপ্লোমেসিতে ব্যর্থ হয়। কারণ আপনারা জানেন যে যে যখন প্রথম থেকেই ফার্স্ট ইউনেস্কো কনভেনশন হয়েছে, তারপর থেকে যতগুলো কনভেনশন হয়েছে, সেখানে আমরা দেখব যে গ্লোবাল সাউথের তুলনায় গ্লোবাল নর্থের কাছে মানে ওয়ার্ল্ড হেরিটেজের মানে সিলেক্টেড ওয়ার্ল্ড হেরিটেজের সংখ্যা অনেক অনেক বেশি, অনেক গুণ বেশি, এবং এইটা অনেক বেশি হওয়ার কারণে সে অনেকগুলো অ্যাডভান্টেজ পায়। সে হচ্ছে সেটা চুক্তি মানে 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 একই সাথে ধরেন অনেকগুলো হচ্ছে, সে যতগুলো ধরেন কনভেনশন হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সে নিজের সবগুলো সাইটকে, সবগুলো আর্কিওলজিক্যাল সাইট, কালচারাল হেরিটেজের সাইট আছে, যেগুলো আমরা
ট্যাঞ্জিবল কালচার হেরিটেজ বলি, এবং এখনকার সময় 2003 থেকে যে ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ নিয়ে কাজ হচ্ছে, সেখানেও সে সংখ্যার দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে। সেটা মানে তার সিলেকশন পাওয়ার ক্ষেত্রে, এবং এই সিলেকশনের ক্ষেত্রে তার ট্যুরিজম সেক্টর অনেক বড় রকমের ফ্লারিশ করেছে। আহ, তার তার এটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট তৈরি হয়েছে, এবং একই সাথে তার ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজেরও মানে মানে বড় রকমের ব্র্যান্ডিং তৈরি হয়েছে এই হেরিটেজের ভেতর থেকে। কিন্তু সেখানে ধরেন যে যদি বাংলাদেশের কথা বলি বা এরকম দেশের কথা বলি, তাহলে তার রোলটা কি, সে কি করে তার গভর্নেন্স করবে, এবং সেটা করছে। এবং গভর্নেন্সের ক্ষেত্রে আপনারা জানেন যে ফুকোল্ডিয়ান অ্যাপ্রোচে এখানে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্সি মানে অ্যাক্টিভেট থাকে, এবং এই এজেন্সিগুলো একটা আরেকটার সাথে যুক্ত। যেমন ধরেন প্রথম হচ্ছে যে নর্মেটিভস জায়গাটা যে তৈরি করে, সেটা হচ্ছে অ্যাকাডেমিশিয়ান আসলে সোসাইটিতে এই নর্মেটিভিটি তৈরি করে। কিন্তু অ্যাকাডেমিশিয়ানের পাশাপাশিও যে, যেমন ধরেন যে পিপল রেসিডেন্ট এবং তাদের যে মিথোলজিক্যাল লাইফ, এবং তারা যে এই যখন সে কোনো হেরিটেজ সাইটের উপরে থাকেন, সে হেরিটেজকে নিয়ে তার যে আন্ডারস্ট্যান্ডিং, সে আন্ডারস্ট্যান্ডিংকে উনি আসলে অনেক বেশি এই রকমের যে প্র্যাকটিস করেন এবং সেটার সাথে জীবন যাপন করেন। কিন্তু আমাদের একাডেমিয়া থেকে সেটা অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ে। অতএব ওরাল ট্রেডিশনও যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটাও যে এই নর্মসকে আরও বেশি এগিয়ে নিতে পারে এবং এটাকে রক্ষায় কাজ করতে পারে, সেইটা গ্লোবাল সাউথের বেশিরভাগ একাডেমিয়া বুঝতে আগ্রহী হয় না। যদিও আমরা দেখব অন্য জায়গায় এটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে, এবং ইউনেস্কো অ্যাডপ্ট করেছে কমিউনিটি ধারণা। তার আগে 4টা সি ছিল, এখন সে 5টা সি তৈরি করেছে। 5টা সি মানে সে হচ্ছে 5টা সি, একটা হচ্ছে কমিউনিটি, একটা হচ্ছে কনজারভেশন, একটা হচ্ছে কমিউনিকেশন, এরকম করে তার 5টা সি আছে। এই 5টা সির যে মানে মানে কমিউনিটি, যে পিপল, এই পিপলকে সে যুক্ত করেছে। এখন আমার এই বইয়ে আমি কি করেছি? আমি করেছি যে ধরেন আমাদের মতো অ যারা, যেগুলো পোস্ট কলোনিয়াল কান্ট্রি, এই পোস্ট কলোনিয়াল দেশগুলোতে আসলে আপনার এটা কি করে মানে এটার গভর্নেন্স হবে, বা এটা কি করে সেফগার্ড হবে, বা সেটা কি করে পিপল আন্ডারস্ট্যান্ডেবিলিটির ভিতরে আসবে। এইটা হচ্ছে একটা কারণ হচ্ছে আমরা কতগুলো ক্রস রোডের ভিতরে আছি। হ্যাঁ, এই ক্রস রোডের ভিতরে যখন আমরা থাকি, তখন আসলে একটা আইডিয়া, একটা বিষয় আরেকটা বিষয়কে ডমিনেট করে। তো এই কারণেই আসলে আমরা দেখব যে পোস্ট কলোনিয়াল কান্ট্রিতে যেটা হয় যে, আপনারা বলতে পারেন যে ফুকো তো আসলে পোস্ট কলোনিয়াল কান্ট্রি নিয়ে কাজ করেনি, মানে 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 উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রগুলো, যে জাতি রাষ্ট্রগুলো হয়েছে, হ্যাঁ উনি কাজ করেননি, ওনার থিওরি এখানে পুরোপুরি কাজের না। কিন্তু ওনার থিওরি হচ্ছে আমি যে থিওরিটা তৈরি করছি, যেটাকে আমি পোস্ট ফুকোলিয়ান থিওরি বলছি, সেখানে আমি অ্যাডপ্ট করেছি, এবং অ্যাডপ্ট করে আমি সেইখানে আরও কয়েকজন তাত্ত্বিক, যেমন ধরেন যে মানে আমরা বিভিন্নভাবে ব্রুনো লাতুর, বা যেমন ধরেন হেইডেন হোয়াইট, বা যেমন ধরেন যে সাবলটানদের ভেতরে বেশ কয়েকজন তাত্ত্বিক, আহ, এবং বা ধরেন আশিস নন্দীর হিস্ট্রি ফরগটন ডাবলস, এই সবগুলো বিষয়কে আমি আসলে যুক্ত করেছি। যুক্ত করে আমাদের এই গ্লোবাল সাউথের কান্ট্রিগুলোতে যে তার পোস্ট কলোনিয়াল যে তার যে পেইন এবং তার যে লিগাসি কলোনিয়াল, যে এই দুটো জিনিসকে কি করে নেগোশিয়েট করা যায়, সেই সেইটা নেগেট করারই আমি একটি থিওরি এখানে ডেভেলপ করেছি, যেটা আমি দীর্ঘ এখানে আলাপ করেছি। আমি সেটাকে, এবং সেটাকে আরও ডিটেল করতে চাই না। আমরা নিশ্চয়ই আমরা এখানে স্ক্রিনে আপনি দেখতে পাবেন একটা আহ, মানে আহ, আহ, মানে একটা ডায়াগ্রাম, যেখানে আসলে এই বিষয়গুলো আরও ডিটেল আপনি বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে যেই এজেন্সিগুলোর ভিতরে, মানে একটা হচ্ছে অ্যাকাডেমিশিয়ান, একটা হচ্ছে হেরিটেজ রেসিডেন্ট, একটা হচ্ছে আপনার ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট নিজে, মানে যেটা একটা কান্ট্রি গভর্নমেন্ট। সো এই চারটা, চারজনের রোলটা কি, এবং সে কি করে মানে এই নর্মসটাকে ট্রান্সফার করে, মানে সেফগার্ডিং যে ধারণাটা, সেইটা হচ্ছে আসলে
যে এটা তৈরি করা হয়েছে যে আমরা, এটা হচ্ছে যে ধরেন এটা পেট্রিমনি, এটা হচ্ছে হিউম্যান পাস্ট, সো এগুলোকে রক্ষা করতে হবে। অতএব আমরা জানি যে আমার পাস্টকে রক্ষা করতে হবে, এই পাস্টকে কোনোভাবেই আমার ছেড়ে দেওয়া যাবে না। যেমন ধরেন ওয়ার্ল্ড মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল যে দেখা গেল যে ইউরোপের বেশিরভাগ তাদের বিখ্যাত বিল্ডিংগুলো ভেঙে গেছে বা তার বোম্বিংয়ে নষ্ট হয়েছে। সো আসলে সেটা রক্ষা করার জন্যই কিন্তু এই ইউনেস্কো এই কনভেনশন তৈরি করেছিল। অর্থাৎ ওয়ারের হাত থেকে, মানে যেটা হচ্ছে যে মানে যেটাকে আমরা বলি অ্যানথ্রোপোজেনিক কজ, মানে হিউম্যানের দ্বারা যে আহ, ধ্বংস হয়ে যায়, অতএব এটা যে হিউম্যান পাস্ট এবং হিউম্যান পেট্রিমনি, এইটাকে একটা নর্মস হিসেবে দাঁড়া করানো হলো। এটা 1960 মানে 65 মানে 70s আমরা বলতে পারি যে এটা এটা অনেক বেশি আলোচনায় চলে আসে ইউরোপে। এবং আমরা এখন পর্যন্ত দেখব যে হেরিটেজ বিষয়ক যত আলাপ সারা দুনিয়াতে এসছে, এটা ইউরোপের কান্ট্রিগুলোই প্রথম, ইউরোপ নিজেরা প্রথম এটা শুরু করেছে। এটা যদি আমরা এথেন্স চার্টারের দিকে তাকাই, আমরা যদি ভেনিস চার্টারের দিকে তাকাই, আমরা এগুলো বারবার দেখতে পাবো। এবং ইউনেস্কো আসলে এই চার্টারগুলোকে অ্যাডপ্ট করেছে এবং সেটা সারা দুনিয়াতে সে ছড়িয়ে দিয়েছে। এবং এখন কোথাও ওয়ার হলে, এটা কেউ যদি ওয়ার্ল্ড হেরিটেজকে ভেঙে ফেলে বা বোম্বিং করে, আপনারা জানেন যে সেটা একটা যুদ্ধ অপরাধের সমান অপরাধ হিসেবে চিহ্নিত হয়। তো মানে এবং সেইখানে কিন্তু আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকজন বড় বড় মানে রাষ্ট্রপ্রধান অলরেডি অ্যাকিউজড হয়েছেন এবং গিলটি, মানে তারা অপরাধী হিসেবে অলরেডি চিহ্নিত হয়েছেন। এখন আমরা এইটাকে, মানে এই পুরো প্রসেসটাকে ধরেন আমরা এখানে ডিসকাস করেছি। আহ, আমাদের এইখানে তো হয়তো বা আমি সব বলতে পারবো না, কিন্তু এখানে যেমন ধরেন সেকেন্ড চ্যাপ্টারে আমি ট্রান্সন্যাশনাল গভর্নমেন্টালিটি নিয়ে কথা বলেছি, এবং যেখানে কি করে মানে 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 আপনার আহ, মানে আমাদের এই নর্মসের ক্ষেত্রে কি করে অনেক বেশি ডোমিনেটিং হয়, সেটা হচ্ছে আপনার আহ, মানে মানে ভ্যালুর ধারণা, যে এটা কতটা ভ্যালুয়েবল, এটা কেমন ভ্যালুয়েবল। এবং আমাদের যে নর্মসের ধারণা নিয়ে আসে সেইটা আসলে আমাদের একাডেমিয়া বা আমাদের যে সরকারি প্রতিষ্ঠান বা অন্যরা সেই ভ্যালুকে কি করে ট্রান্সফার করে, মানে ওইউভি বলছে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালুস তৈরি করার কথা বলা হচ্ছে। কিন্তু এই ভ্যালুসটা ধরেন মানে আমাদের সাধারণ মানুষ কি করে বোঝে সেই ভ্যালুসটা? যেমন ধরেন অনেকেই ভ্যালু বলতে আসলে শুধু বোঝেন যে সোনা রূপা পাওয়া যাচ্ছে বা কষ্টি পাথর পাওয়া যাচ্ছে। যেমন ধরেন, এবং এটা খুব বেশি প্রবলেমেটিক হয় কেন? কারণ আমাদের নিউজ এজেন্সি হতে শুরু করে সবাই মনে করে যে কষ্টি পাথরের মূর্তি পেলেই সেটা অনেক দামি হয়ে যায়। ইনফ্যাক্ট আমাদের এখানে যতগুলো কালো রঙের মানে ব্ল্যাক বেসেল্টের যতগুলো পাওয়া যায়, এগুলো সবই ওই অর্থে কষ্টি পাথর কিনা সেটাও কিন্তু কেউ চেক করে না। কিন্তু আপনি দেখবেন যে নিউজ পেপারের পেজে বড় বড় করে দেখা যাবে যে মানে পুলিশ র্যাব এরা মূর্তি নিয়ে বসে আছে এবং বলছে এটা এত টাকা দামি, এটা পাচার হয়ে যাচ্ছিল। এবং এইটা 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 কি হয়েছে, এইটা উল্টো এক ভ্যালু তৈরি করেছে আমাদের সোসাইটিতে। এবং সেই উল্টো ভ্যালুটা কীরকম, যে এখন কোথাও কিছু পাওয়া গেলেই মানুষ সেটাকে হাইড করে ফেলতে চায় এবং মানুষ সেটাকে সেল করে দিতে চায়। এবং এবং এইটা যে সাংবাদিকতার জায়গা থেকেও দায়িত্ব নিয়ে যে কাজটা করতে হয়, যে আমি আসলে বলে দিলাম এটা একটা কষ্টি পাথরের মূর্তি, এরকম বলে দেওয়ার যে প্রবণতা এবং সরল করার যে প্রবণতা, এটা যে কত বড় মানে বিপদ নিয়ে আসে, সেটা আর্কিওলজিক্যাল প্রত্যেকটা সাইটে আপনি বাংলাদেশেও মহস্তানগড়, পাহাড়পুর এগুলোতে গেলেই আপনি বুঝতে পারবেন যে রাতের আধারে দেখবেন যে একটা বড় পুকুরের মতো খুঁড়ে ফেলছে এবং সেখান থেকে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে, কারণ সে ভ্যালুকে ওইভাবে বোঝে। অতএব কালচারাল ভ্যালু বা কালচারাল ক্যাপিটালকে যে সরাসরি মানি দিয়ে ট্রান্সফার করা বা ধরেন সেটা বেচা বিক্রির ভিতর থেকে দেখা, এটা একটা বড় সমস্যা। এবং আমরা দেখব যে এটা মানে ধরেন ইউনেস্কো তার ট্রান্সলেশনে আর্টিকেল 1-এ সে তার এই ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরি করেছে এবং এটা করেছে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে যেমন ধরেন যে পিপলও অনেক ধরনের মানে আর্কিওলজিক্যাল সাইট আবিষ্কার করেন বা তারা নিজেরা খুঁজে পান, কিন্তু একাডেমিয়াতে সেইটাকে গুরুত্বই দেওয়া হয় না এবং এটা নিয়ে একটা উল্টো তর্ক তৈরি করা হয়। যেমন ধরেন যে
মানে যদি আমি মহাস্থানের কথা বলি, মহাস্থানে রাজা পরশুরামের প্যালেস, এটা কিন্তু শেষ পর্যন্ত ওখানে লেখা আছে রাজা পরশুরাম, কারণ একটা বড় স্ট্রাকচার পাওয়া গেছে যেটাকে আসলে না মসজিদ বলা যাচ্ছে না মন্দির বলা যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত রাজা পরশুরামের প্যালেস বলতে হচ্ছে। বা রাজা পরশুরাম একটা একজন মিথিক্যাল কিং এবং এখানে মিথের সাথে যুক্ত। আবার ধরেন একটা বড় মাউন্ড আছে, সেটা ব্রাইডাল স্যুট অফ বেহুলা লক্ষিন্দর, মানে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর বলা হচ্ছে। এখন আর্কিওলজিস্টরা কেউ কেউ প্রমাণ করার চেষ্টা করছে না এটা এটা তো টেম্পল, বা এখন সেটাও কিন্তু ফিজিক্যালি বা আর্কিওলজিক্যালি প্রুফ করা যায়নি। কিন্তু আমরা যদি ওই মিথটার সাথে যাই তাহলে কিন্তু আমরা আরও কতগুলো জিনিস ওইখানে দেখতে পাই। মানে তার সাথে চাঁদ সওদাগর দেখতে পাবো, তার সাথে আমরা এখানে মানে যিনি হচ্ছেন মানে মনসা দেবী, মানে ওই এলাকায় যিনি অনেক বেশি পরিচিত হচ্ছে, আহ, আহ, আর ওনার নাম পদ্ম, অনেক বেশি মানে তার নাম পদ্ম হিসেবে পরিচিত। এই পদ্মের সাথে যে গল্পটা বা চাঁদ সওদাগরের যে গল্পটা, এই এইটাকে আমরা আসলে কি করবো? এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে সেফগার্ড করতে হলে লোকাল পিপলকে এঙ্গেজ করতে হবে। এখন আপনি তার স্টোরি টেলিংকে যদি আপনি না নেন এবং তাকে যদি যুক্ত না করেন, আসলে তার নলেজ সিস্টেমকে যদি আপনি যুক্ত না করেন, তাহলে সে তো আসলে বিযুক্ত হয়ে পড়বে। আপনি বের করছেন আর্কোলজিক্যালি খুব কঠিন কঠিন জিনিস এবং ব্যাখ্যা দিচ্ছেন, এটা মৌরিয়ান, এটা অমুক, এটা তমুক, কিন্তু একই সাথে এই গল্পটাও কিন্তু বিচ্ছিন্ন কোনো গল্প না, এবং এই বিচ্ছিন্নতা আসলে নাই। কিন্তু আমাদের একাডেমিয়া মানে বেশ একটা বড় রকমের এই এই মানুষগুলোকে আসলে মনে করে অশিক্ষিত, এই মানুষগুলোর এজেন্সি নাই মনে করে, এই মানুষগুলোকে পিছিয়ে পড়া, ইললিটারেট, মানে মানে ইগনোরেন্ট এরকম করে দেখে, এবং মনে করে যে এদের কাছে কোনো নলেজ কিছুই নাই, সবই একাডেমিশিয়ানের কাছে। এবং একাডেমিশিয়ান যদি ইউনিভার্সিটিতে পড়েন, আর্কিওলজিস্ট হন বা হেরিটেজ রিসার্চার হন, তারাই সব কিছু জানবে। এই টেন্ডেন্সিটা একটা বড় রকমের ক্ল্যাশ তৈরি করেছে আমাদের এই ট্রান্সন্যাশনাল যে নর্মসগুলো হচ্ছে সেই নর্মসগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ের। এবং একাডেমিশিয়ান পুরো বিষয়কে একরকম দেখছেন, আর ইসেরা মানে লোকাল পিপল আর এক রকম দেখছেন। এবং এমনকি যারা ধরেন যে স্কুল কলেজে পড়ে, যারা এইসব জায়গাতে পিকনিকে যায়, এদের অনেকের সাথে ধরেন আমি কথা বলেছি, আমার এই বইয়ে তাদের ইন্টারভিউ আমি করেছি, কারণ এখানে প্রচুর এথনোগ্রাফিক ওয়ার্ক আমাকে করতে হয়েছে। সেখানে ধরেন একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, সেটি কলেজে পড়ে পিকনিকেতে এলো, জিজ্ঞেস করলাম যে এখানে মহাস্থান করে মানে ধরেন মিউজিয়ামে কি দেখলেন? তো সে বলল যে আমি এখানে কিছু খুঁজে টুজে পাই না, আমি গিয়েছি দেখেছি, আহ, এখানে আসলে কিছু নাই, এবং যা আছে মানে আমি কিছু বুঝি নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে প্রত্যেক পিপল যে সেলফ, আমাদের হিস্ট্রিতে যে সেলফের যে অ্যাবসেন্ট, এবং আমরা প্রত্যেকে যে অ্যাবসেন্ট, এবং সেই আমার নিজের সেলফের সাথে আমার টেলিং স্টোরিজের আসলে কোনো দূরবর্তী কোনো বা আমার বইয়ের যে ইতিহাস বা আমার মিউজিয়ামের ইতিহাসের সাথে আমার আসলে দূর করে কোনো সম্পর্ক নাই, আমি সম্পর্কহীন হয়ে পড়ছি। কিন্তু যদি আমি বলি যে আমরা এই লোকাল ওরাল হিস্ট্রিকে, ওরাল ট্রেডিশনকে যদি আমরা যুক্ত করতে পারতাম, তাহলে সে অনেক বেশি যুক্ততা বোধ করতো, যে হচ্ছে হয়তোবা বেড টাইম স্টোরিজ হিসেবে তার দাদির কাছ থেকে হয়তোবা বেহুলা লক্ষিন্দরের গল্প শুনেছে। এই বেড টাইম স্টোরিজ গল্পটা আসলে একই সাথে মিউজিয়ামে থাকা জরুরি, যেহেতু আমরা ধরেন যে ওইখানকার এখনো পুরো হিস্ট্রিকে এখনো পর্যন্ত খনন করে নিয়ে আসতে পারিনি। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা রক্ষা করার প্রশ্ন যখন আসে, যতটুকু আমরা পেয়েছি সেটা রক্ষা করতে হলে আপনি পুলিশ বা দিয়ে পারবেন না, সেটার জন্য মানে লোকাল পিপলের এঙ্গেজমেন্ট দরকার। সো আমরা ধরেন মানে এখানে আমরা সেই বিষয়গুলো যুক্ত করেছি। যেমন ধরেন আপনি যদি বাংলা একাডেমির বাংলা টু ইংলিশ ডিকশনারি, ইংলিশ টু বাংলা ডিকশনারি দেখেন, সেখানে মানে আপনার কাছে বিভ্রান্তিমূলক লাগবে যে ঐতিহ্য বলতে সে ইংরেজিতে কি বলছে, আবার ধরুন মানে সে বলছে প্রথা বলতে সে ইংরেজিতে কিভাবে দেখাচ্ছে, এবং কোনটা ট্র্যাডিশন কোনটা হেরিটেজ। হেরিটেজ হলে ট্র্যাডিশন হবে কিনা, মানে কারণ হেরিটেজ শব্দটাই একটা নতুন শব্দ, মানে ইউরোপের জন্য এটা 60s তৈরি একটা নতুন শব্দ, যেটা ধরেন যে এখনো পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে অ্যাডপ্ট করা হয়নি, এবং তারা এখনো অ্যাডপ্ট করেননি, তারা এখনো কুলটুর বলে চালাচ্ছেন, এখনো সেইভাবে দেখছেন। আমাদের এখানেও আসলে
কৃষ্টি যে শব্দটা বা কালচার যে শব্দটা বা সংস্কৃতির যে শব্দটা, হ্যাঁ, এটা যেমন রবীন্দ্রনাথ প্রথম হচ্ছে সংস্কৃতি শব্দটা শুরু করেছে। কারণ মানে তার কাছে মনে হয়েছিল যে কৃষ্টি শব্দটা অনেক বেশি শোনার জন্য খুব আনন্দদায়ক হবে না। অতএব এই কারণে কালচারকে বোঝার জন্য সে সংস্কৃতি শব্দ দিয়ে অ্যাপ্রোচ করলেন, এবং সেটা কিন্তু সবাই আমরা ফলো করলাম। এখন সেইটাও কোনো সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে যে আমাদের যে বাংলা একাডেমির ডিকশনারির মতো এত গুরুত্বপূর্ণ ডিকশনারি, যে আসলে এই দুটো শব্দকেই ইংরেজিতে যখন বলছে সে একরকম করে বলছে, বাংলা টু ইংরেজি যখন বলছে আর এক রকম বলছে। আবার ঐতিহ্য নিয়ে বাংলায় বলতে গিয়ে সে একটা জায়গায় আবার ব্র্যাকেটে এইভাবে লিখে দিচ্ছে যে সাংস্কৃতিক ঐতিহ্য। আচ্ছা, শুধু ঐতিহ্য কি সাংস্কৃতিক হয়? ঐতিহ্য সাংস্কৃতিক ন্যাচারাল ঐতিহ্য হয়, যেটা হচ্ছে যে ইউনেস্কোর যে 4টা নর্মস আছে, 4টা ল আছে শুধু ন্যাচারাল হেরিটেজ নিয়ে। তাহলে ন্যাচারাল হেরিটেজকে আপনি কি বলবেন? সেইটা কিন্তু বাংলা একাডেমি ডিকশনারি সেটা নিয়ে কোনো কথা বলেনি। তার হচ্ছে কি যে আমাদের জাতীয় পর্যায়ে এটা নিয়ে দারুণ রকমের বিভ্রান্তি আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কোনোটা হেরিটেজ কিনা এটা আমাদের কোনো আইন নাই যে আমাদের ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, কালচারাল মিনিস্ট্রি তারা আসলে কাউকে হেরিটেজ ঘোষণা করবে কিনা। এবং এই জন্য একটা জাতীয়, সকল দেশের একটা একটা জাতীয় ফোরাম থাকে, মানে যে যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হতে হয়, যেটার সাথে ধরেন শুধু আর্কিওলজি না, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, ন্যাশনাল মিউজিয়াম, তারপরে এরকম যতগুলো ইনস্টিটিউট আছে, এরা সবাই, ন্যাশনাল আর্কাইভ, এরা সবাইকে যুক্ত থেকে আসলে একটা একটা জাতীয় কমিটি আসলে ঐতিহ্য ঘোষণা করবে। কিন্তু সেরকম কোনো গভর্নেন্সের প্রসেস নাই। আর লোকালিও এটা নানাভাবে ডিস্টার্ব করা হচ্ছে। এই ধরনের আলাপগুলো আমরা এখানে তৈরি করেছি এই বইয়ে, এবং একই সাথে এখানে মডার্নিটিকে প্রশ্ন করা হয়েছে। ইতিহাস ঐতিহ্যকে বোঝার জন্য সেই মডার্নিটি কিভাবে আমাদের জন্য, প্রাচ্যের মানুষের জন্য প্রবলেমেটিক হয়ে উঠছে সেই কথাগুলো বলা হয়েছে। আর এই বইয়ে যেমন আমরা এস্টাবলিশ যে হিস্ট্রির থিঙ্কিং, সেটাকে যেমন আমি প্রশ্ন করেছি, একই সাথে আবার ধরেন যে এটা সাধারণ মানুষের জন্য কেমন হতে পারে বা কিভাবে এটা রিপ্রেজেন্ট হতে পারে, সেই জন্য আমি একদম শেষ চ্যাপ্টারে গিয়ে কতগুলো প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছি। যেমন ধরেন আমি প্রত্যেকটা হেরিটেজ সাইটের মিউজিয়ামগুলোতে আমি আসলে লোকাল পিপলের পার্টিসিপেশনে লাইভ, ধরেন স্টোরি টেলিং কী করে লাইভ করা যায় এবং সেইখানে কী করে এঙ্গেজ করা যায়, এবং সেও তখন গুরুত্বপূর্ণ বোধ করবে। এই যে গুরুত্বপূর্ণ বোধ করার বিষয়টা এবং এঙ্গেজ হওয়া, এবং পিপল যখন তার এই বয়ান শুনতে যাবে, এবং এখন আসলে কিউরেটিং ডিফারেন্ট, এখন আর স্ট্যাটিক করে শুধুমাত্র আপনি কতগুলো একটা মিউজিয়ামে গেলেন, কতগুলো আর্টিফ্যাক্ট দেখলেন, চলে আসলেন আর লেখা পড়লেন। বিষয়গুলো তো এরকম না, এটা এখন অনেক বেশি ইন্টারেক্টিভ হয়েছে। অর্থাৎ ইন্টারেকশনের ক্ষেত্রে অনেকগুলো অডিও ভিজুয়াল সিস্টেম আছে, অনেকগুলো 3D মডেলিংয়ের বিষয় আছে, যেখানে ভার্চুয়াল রিয়ালিটির বিষয় আছে। অর্থাৎ আমরা যেটা ইমাজিন করি বা আমরা যেটা বর্ণনা করি, সেইটাই আমরা ভার্চুয়ালি তার একটা জার্নি তৈরি করতে পারি। যেই কারণে যেমন ধরেন আমি কতগুলো প্রস্তাবনা হাজির করেছি, যেই প্রস্তাবনার ক্ষেত্রে যেমন ধরেন আমি শুধু দেখাই এখানে, যে যেমন ধরেন পাহাড়পুর নিয়ে ধরেন আমরা এরকম 3D তৈরি করেছি, এবং যার এটা ভার্চুয়াল জার্নি তৈরি করার কথা ভেবেছি। এটা নিয়ে আমরা এর আগে অনেকগুলো মানে মানে প্রশ্ন উত্থাপন করেছি এবং এগুলো দেখাতে চেয়েছি। আরেকটা কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মহাস্থানগড়ের, এটাকে ধরেন খোদার পাথর ভিটা বলে, যে অনেকে মনে করে শাহ সুলতান বলকি মাহিসাওয়ার এটাতে ভেসে ভেসে এসছে। কিন্তু এইটা একটা দারুণ বিষয় যে অনেক সময় যেমন ধরেন আর্কিওলজিক্যালি ধরেন একটা জিনিস, এটা একটা ডোর লিন্টেল, কিন্তু অনেক আর্টিফ্যাক্ট আছে গত 600-700 বছরে সে তার অর্থ পাল্টে ফেলেছে মানুষের কাছে। ধরেন
এটা হয়তো বা একরকম করে ব্যবহৃত হতো, কিন্তু মানুষ সেটাকে ডিফারেন্টলি আবিষ্কার করেছে, মানে সে মনে করেছে এবং সেটার উপর সে তার ফেথ রেখেছে, এবং যেই কারণে এটা এমন একটা পয়েন্টে পরিণত হয়েছে যেখানে হিন্দু মুসলিম নানা ধর্মের মানুষ আসেন, তারা এসে দুধ নিয়ে আসেন এবং সে মানত করেন এবং দুধ ঢালেন। এই যে মানত করা এবং দুধ ঢালা, এইটা কিন্তু তার জন্য একটা মানে নতুন করে আসলে আর্কিওলজিক্যাল মানে এই সাইটটা আসলে নতুন করে পিপলের মধ্যে লিভিং হয়ে ওঠে। এই যে লিভিং হয়ে ওঠা মানে সে জীবন্ত হয়ে ওঠে। অতএব এইখানে আপনি বলতে পারেন যে এটা তো আর্কিওলজি না, এটা তো ভুল জিনিস, এটা সে করবে কেন? কিন্তু এইটা যদি তাকে মানে এটার ভেতর থেকে কি হচ্ছে, এই জিনিসটা রক্ষা পাচ্ছে। আর একটা জিনিসের অর্থ পাল্টে যেতেই পারে, অর্থ পাল্টে গিয়ে নতুন অর্থ উৎপাদন করতে পারে, এবং সোসাইটিতে এইভাবেই নতুন অর্থ উৎপাদন করে। এই নতুন অর্থ উৎপাদন করাকে আমাদের বুঝতে হবে। অতএব ইতিহাস এমন না যে কোনটা সত্যই ছিল কোনটা ছিল না, সত্য ইতিহাস আমরা জানি না। ইটস এ ভেরি ইন্টারপ্রেটিভ প্রসেস। সো এই ইন্টারপ্রেটিভ প্রসেসটাকে আমাদের আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে, যেটা আমাদের একাডেমিয়াতে আন্ডারস্ট্যান্ড করতে হবে। অতএব এটা একাডেমিয়াতে যতগুলো এস্টাবলিশড ধারণা আছে, যতগুলো প্রতিষ্ঠিত ধারণা আছে, ইতিহাসকে কিভাবে দেখব, হেরিটেজকে কিভাবে দেখব, হেরিটেজকে কিভাবে ম্যানেজ করব। আর আমরা যেমন শুধুই মানুষকে দোষ দিব, আচ্ছা অমুক জায়গাতে রাস্তা, যেমন ওখানে গেলে আপনারা দেখবেন যে মহাস্থানগড়ে মানে একটা বড় মাউন্ট কেটে ফেলেছে, যে একটা রাস্তা বানানোর জন্য ইউপি চেয়ারম্যান এবং এরা মিলে। তো এরা কোন মাউন্ট কেটেছে? যেই মাউন্টটার নাম ছিল আসলে চাঁদ সওদাগরের বাড়ি। এখন চাঁদ সওদাগর যিনি ছিলেন তার বাড়ি বলে যে মাউন্টটাকে পরিচিত, সেটা এক্সকাভেশন করা হয় না, কিচ্ছু করে না, পুরো মাউন্টটা উড়ায় দেওয়া হয়েছে। যা স্টেট ওখানে গেলে প্রচুর ইট টিট পড়ে আছে, বাদবাকি কি ছিল না ছিল আমরা জানি না। এখন মহাস্থানগড় কত বড়, আমি অনেকগুলো সাইট পেয়েছি এবং সেটা 460-র উপরে। আমি আমার বইয়ের শেষে সেটা যুক্ত করেছি। একই সাথে আমি নেপালে কাজ করেছি। নেপালে আমি ভক্তপুরে দীর্ঘদিন কাজ করেছি। বিশেষ করে 2015-এর আর্থকোয়াকের পরে নেপালের বেশিরভাগ মানে কাঠমান্ডু যে ভ্যালির উপরে 3টা শহর, একটা হচ্ছে ভক্তপুর, যেটা তাদের প্রথম ক্যাপিটাল টাউন, তারপর হচ্ছে পাটান, এবং তারপর হচ্ছে মানে যেটাকে কাঠমান্ডু বলে। এখন আমি হচ্ছে কাজ করেছি ভক্তপুরে। এখন ভক্তপুরের যে এগুলো ভেঙে পড়েছে সেটা তারা কি করে রেস্টোর করেছে সেটা বোঝা সবচেয়ে জরুরি, কারণ তারা কোনো বিদেশি সাহায্য নেয়নি। ভক্তপুর মিউনিসিপ্যালিটি সে কারণ নেপাল গভর্নমেন্ট প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি ইন্ডিভিজুয়াল এন্টিটিতে পরিণত করেছিল, তার একটা অটোনমি তৈরি হয়। তো ভক্তপুর কি করেছে যে এই মিউনিসিপ্যালিটি সে 2টো কলেজ বানিয়েছে, এবং তার ভিতরে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ আর কনজারভেশনে কাজ করে। তারা লোকাল কার্পেন্টারদের নিয়ে তাদের নিজেদের মানে ফান্ডিংয়ে, যেমন পাটানে বা এসে হচ্ছে জার্মান ফান্ডিং কাজ করেছে এবং ইউনেস্কো অন্যরা কাজ করেছে, কিন্তু ভক্তপুর নিজে তার প্রত্যেকটা এসে নিজেদের কার্পেন্টার, নিজেদের মানে আর্টিজান সবাইকে নিয়ে তারা দারুণভাবে সেটাকে রিবিল্ড করেছে। 2015-এর পরে তাদের প্রত্যেকটা টেম্পলকে তারা আবার দাঁড়া করেছে। এই ইঞ্জিন পুরোটাই তাদের লোকাল নলেজ। এই যে লোকাল নলেজকে ধরে, এবং তারা এটা অসম্ভব রকমের পার্টিসিপেটরি, এবং প্রত্যেকটা মানুষ ওই শহরের এটাকে পার্টিসিপেট করেছে এবং এটাকে রিবিল্ড করে ফেলেছে। এই যে গল্পটা, এই গল্পটা আন্ডারস্ট্যান্ড করা জরুরি। যদিও ইউনেস্কো এবং অন্যরা প্রশ্ন তুলেছে তাদের কনজারভেশন টেকনিক এবং এই নিয়ে, কিন্তু এখন পর্যন্ত আমরা যদি বলি এটা একটা দারুণ ঘটনা, কারণ এই মিউনিসিপ্যালিটি তাদের ট্যুরিস্টদের কাছ থেকে অনেক অনেক টাকা নেন এই শহর ভিজিট করতে। প্রায় 3000 নেপালি রুপি লাগে। সো ওইখানে যারা যান তারা এটা দেন, এবং এই রেভিনিউটা মিউনিসিপ্যালিটির কাছে থাকে এবং মিউনিসিপ্যালিটি সেটা এই কনজারভেশন কাজে ব্যবহার করেছে এবং মেইনটেন্যান্সের কাজে। এবং শুধু স্ট্রাকচার কি সে মেনটেন করে না, একই সাথে এই শহরে নেওয়ারি কালচার, নেওয়ারিদের যে রীতিনীতি আছে সেগুলোও তারা মানে একই সাথে রেস্টোর করেছে। সো এখানে প্রচুর ভিজিটর যান এবং পুরো টাউনটাই আসলে আমরা বলতে পারি একটা মানে ইউনেস্কো লিস্টেড ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ ভক্তপুর অলসো। আমরা এটা ইন্ডিয়াতে দেখেছি একইভাবে মানে রেস্টোর হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে মানুষের পার্টিসিপেশন, লোকাল মানুষের আর্টিজানকে নেয়া এবং তাকে ভেতর থেকে
তাকে অ্যাক্টিভ করে তোলা এবং তার নিজের সম্পদ বলে যে তার অ্যাক্টিভ, সেটার জন্য, সেটাকে রক্ষা করার জন্য সে একই রকমভাবে মানে সচেতন হয়ে ওঠে, যেটা আমাদের এখানে আমরা নানাভাবে, এখানে আরও অনেকগুলো আমি মানে অসম্ভব হয়তো বা অন্য কোনো সময় এই আলাপ দেওয়া যাবে, যে আপনারা ধরেন যে এখানে যারা থাকেন তারা তো আপনি এটা বলতে পারেন যে নেপালের মানুষজন তো সত্তা হিসেবেই সে হয় হিন্দু নয় বুদ্ধিস্ট, সে ওইটাকেই করছে, কিন্তু আমাদের এখানে বাংলাদেশ আমরা একটা কমপ্লেক্স সোসাইটিতে থাকি। অনেকে মনে করেন যে যে এরা তো সবাই মুসলিম এবং সত্তা হিসেবে মুসলিম, অত সে কেন চাইবে পাহাড়পুর রক্ষা হোক বা হোক। কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং যে এই মানুষের নিজের একটা ইন্টারপ্রিটেশন আছে এবং সে আসলে মুসলিম, কিন্তু সে মনে করে না যে এই পাহাড়পুর তার মুসলিম চিন্তা বা সত্তার সাথে সাংঘর্ষিক, বরঞ্চ এইটার সাথে সে এঙ্গেজ থাকতে চায়, কিন্তু আমাদের আইন, আমাদের সরকার তাকে বারবার বারবার বিযুক্ত করে। এই বিষয়গুলোই আমি জানি না অনেক লম্বা বলে ফেললাম কিনা, এরকম নানা বিষয় আসলে আমি এখানে যুক্ত করেছি আমার এই বইয়ে। আপনারা যদি পড়েন এই তর্কগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। আমার বইয়ের একটা লম্বা জায়গা জুড়ে আমি স্থানীয় যে মানে আহ, মানে একজন হিস্ট্রিয়ান আছেন তবিবুর রহমান, ওনার বইকে আমি এখানে মানে রেফার করেছি বারবার, কারণ তবিবুর রহমানের বইকে আমি দেখিয়েছি যে এই ওরাল হিস্ট্রি হিসেবে এটা কতটা গুরুত্বপূর্ণ এবং ওরাল ট্রেডিশনে সেটা কেন এতে। তবিবুর রহমানের বইটা আমি দেখাই, মানে আমার এখানে ছবি আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো এই তবিবুর রহমান কিভাবে হিস্ট্রি বলেছে, মানে একই সাথে একাডেমিক ফাইন্ডিংস এবং লোকাল মানে ওরাল ট্রেডিশন দুইটাকে সমন্বয় করে, এবং আমাদের ইতিহাসকে ওইভাবেই বুঝতে হবে, এবং একই সাথে এই যে রিইউজ হচ্ছে মানে পুনর্জন্ম হচ্ছে আমাদের যে আর্কোলজিক্যাল আর্টিফ্যাক্টসগুলোকে, মানুষকে বোকা না ভেবে বরঞ্চ মানুষকে এঙ্গেজ করলে সে তার তার নিজস্ব যে প্র্যাকটিস, তার সেলফ এবং তার প্র্যাকটিসের ভিতরে, এটা আমি আসলে এই বইয়ে আমি বাগেরহাট নিয়ে কাজ করেছি। বাগেরহাটের মানে ওইখানকার মাজার এবং ষাট গম্বুজ মসজিদ, এই পুরোটা নিয়ে সেখানে আমি দেখিয়েছি যে ফেইথ কী করে অ্যাক্টিভ থাকলে আসলে একটা জিনিস রক্ষা হয় এবং মানুষ সেটাকে অনেক বেশি রক্ষা করতে চায়। তো সেই ব্যাপারগুলো করছে, যেই কারণে আমি এখানে বলেছি যে ডেমোক্রেটাইজিং দ্য পাস্ট, পাস্টকে ডেমোক্রেটাইজ করতে হবে। পাস্ট শুধুমাত্র শহুরে একাডেমিয়াতে থাকা মানুষের তৈরি করা পাস্ট না, বা তার ন্যারেটিভসের পাস্ট না। সে যে সত্য বলছে এটা ভাবার কোনো কারণ নেই, কারণ তার সত্যের মধ্যে যে কতগুলো প্রবলেম আছে সেটা আমি আমার এই বইয়ে মানে মানে ধরেন প্রতিষ্ঠিত ইতিহাস টেলিংয়ের যে যে প্রবলেমগুলো সেগুলো আমি একেবারে ধরে ধরে আমি ব্যাখ্যা করেছি, এবং একই সাথে আমি হচ্ছে মানে ওরাল ট্রেডিশনকেও কেন যুক্ত করা জরুরি সেই কথাগুলো আমি এখানে নিয়ে এসেছি, এবং দুইটার ভিতরে আমি প্রবলেম দেখেছি। মানে আমাদের ভিতরে কতগুলো ধারণা আছে, যেমন সায়েন্টিসিজম, অনেকে বলে এটা সায়েন্টিফিক, এবং আমাদের কাছে মনে হয় সায়েন্টিফিক হলেই এটা দারুণ রকমের মানে যৌক্তিক এরকম মনে করা হয়। তো এটা হচ্ছে ধরেন যে মানে ইতিহাস বোঝার জন্য এরকম করে অনেকেই মনে করেন যে আচ্ছা এটা সায়েন্টিফিক হয়েছে, তো ওকে এটা ভালো হয়েছে, অতএব এটা যৌক্তিক হয়ে গেছে এবং এটাই সত্য হবে। আসলে যেই কারণে বর্ণলাতুর বোঝা খুবই জরুরি যে সায়েন্টিফিক হলেই সত্য হয় না, এবং সায়েন্টিসিজম এটা একটা আরেক ধরনের মানসিক মানে কন্ট্রোল, মানে আমি আরেক ধরনের নিয়ন্ত্রণের ভিতরে পড়ি। অতএব এই ব্যাপারগুলো হেইডেন হোয়াইটকে ধরে আমি ওটা ডিটেল করেছি। অতএব ফুকোর সাথে এরকম আমি অনেককে মানে যেই কারণে ধরেন আশিস নন্দী ফরগটেন হিস্ট্রি ফরগটেন ডাবলসের কথা বলছে যে মানে ইতিহাসের ভিতরে যে আমরা আরও অনেকগুলো স্বর আছে, সেই স্বরগুলোকে যে আমরা হারিয়ে ফেলি, আমরা যে একটা লিনিয়ার ইতিহাস তৈরি করি, তার মানে হেটারোজেনিটি থাকে, তার ভিতরে বহুত থাকে, অনেক ধরনের মানে জিনিস থাকে। অতএব এই বিষয়গুলোকে তখন আমরা লিনিয়ার করে যখন আমরা ফেলা শুরু করি তখন আমরা বাকি বৈশিষ্ট্যগুলোকে নাই করে দিই। অতএব এই তর্কগুলোকে আমি নিয়ে এসেছি। আর সবচেয়ে বড় তর্ক হচ্ছে যে আমার সেলফ আছে কিনা, আমি আছি কিনা। আমি দেখানোর চেষ্টা করেছি যে আসলে আমি আপনি আমরা কেউ আমাদের ইতিহাস বইয়ে বা কোথাও আছি কিনা, এই প্রশ্নগুলো এখানে উত্থাপন করেছি। যত মানে অত্যন্ত সংক্ষেপে, মানে এই বইটা বেশ মোটাসোটাই,
আপনারা চাইলে দেখতে পারেন। এটা ইউপিএল ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইউপিএল পাবলিশ করেছে। এটা সব জায়গাতেই পাওয়া যায়। আপনারা চাইলে মানে সেখান থেকে সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন, এবং আমি যে বিতর্কগুলো করেছি সেই তর্কগুলোতে আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। এবং আমরা এটা যত বেশি তর্ক করব, যত বেশি বাহাস হবে, ততই জ্ঞান উৎপাদন হবে। অর্থাৎ জ্ঞান উৎপাদনের জন্য নতুন জ্ঞান উৎপাদন করা আমাদের জন্য খুবই জরুরি। না হলে আমরা সবসময় শুধু ইতিহাসের মহানায়ক খুঁজব। কিন্তু আমরা সবাই যে, আপনি আমি, আমরা সবাই যে সে নায়কের অংশ, আমরাও যে নায়ক, আসলে মহানায়ক বলে কেউ থাকেন না। একজন কেউ আসলে সব কিছু করে দেন না। সবার সমন্বিত প্রচেষ্টাতেই হয়। অতএব আমরা যে সবাই নায়ক, সবার পার্টিসিপেশন আমরা কি করে নিশ্চিত করব অতীত বলার ক্ষেত্রে, এই এই বিষয় নিয়েও আমরা এখানে প্রশ্ন উত্থাপন করেছি। নেক্সট আগামী কোনো এপিসোডে আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ করব। তো সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা বলি, আমার সেফগার্ডিং গভর্নমেন্টালিটি হচ্ছে আমি একটা থিওরি ডেভেলপ করেছি, যে থিওরিটা নিয়েও আমরা অন্য কোনো সময় আমরা ডিটেইল আলাপ করব, ফুকো এবং অন্যকে নিয়ে আমরা কিভাবে করেছি। সবাই ভালো থাকবেন। অনেক 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 ধন্যবাদ।